নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ফাইনালি ভাইপোর রগরানির দিন শুরু হয়ে গেল এবং মহামান্য কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি কৌশিক চন্দের ধুরন্ধরতায় ফাইনালি ছুঁচোর মতো লুকিয়ে থাকা ভাইপো সিআইডির সামনে আসতে বাধ্য হলো। এবং সেখানে আপাতত যখন এই প্রতিবেদন শুনছেন তার ভালো করে রগরানি চলছে। আর এই রগরানির এখানেই শেষ নয়, ভাইপোর জন্য আরও তিনখানা ত্রিশূলের মতো ফাঁড়া টপাস 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 করে মাথায় এসে টপকে পড়েছে। ফলে ভাইপো তু তো গেও। এবার ভাইপো বুঝবে গত 15 বছর ধরে পিসির দাক্ষিণ্যে যে শয়তানিটা করেছে সুদ সমেত তার হিসেবটা কীরকম হবে দেখতেই পাচ্ছেন। ভবানী অভিষেক আদালতের নির্দেশ মেনে সময়ের আগেই হাজিরা, বাইরে নিরাপত্তার কড়াকড়ি। আজকে দেখলাম ভাইপোকে, ওই তোলাবাজ ভাইপো, ওই ফেরতবাজ ভাইপো, ওই বুকনিবাজ ভাইপো যখন কলকাতা বিমানবন্দরে নামলো, যখন জিজ্ঞেস করছে চোর ভাইপো তুমি সই চুরি করেছো কেন, সাংবাদিকদের এই প্রশ্নের সামনে মাথা নিচু করে টুকটুক করে কেটে পড়তে হচ্ছে, মুখ দিয়ে বুলি ফুটছে না। তবে তবে এই ভাইপোকে এখানে নিয়ে আসাটা কিন্তু এত সহজ ছিল না। একটু পিছন থেকে শুরু করছি, একটু গতকালের ঘটনা থেকে শুরু করছি, তাহলে আপনাদের পুরো সিকোয়েন্সটা বুঝতে খুব সুবিধা হবে। গতকাল ভাইপোর 3 নম্বর নোটিশটা ছিল, সেই 3 নম্বর নোটিশ যেটা হয়ে গেছে সেটা ফেল করে গেছে এবং আমরা দেখলাম ভাইপোর পিসি মমতা ব্যানার্জি তিনিই চলে এসছেন। তার মুখ থেকেও যদিও রা কাটেনি, তার মুখ থেকেও টু শব্দ বেরোয়নি, কিন্তু ভাইপো কোথায়, ভাইপো কোথায়, এই প্রশ্নটা সকলের মনের মধ্যে ছিল। যে ফেরেববাজ ভাইপো এতদিন চিৎকার করে বলতো যে আমার নামে কোনো ইডি সিবিআই কেস করার দরকার নেই ভাই, যদি 5 পয়সার দুর্নীতির প্রমাণ দিতে পারো গলায় এই ফাঁসি লাগিয়ে ফাঁসির মঞ্চ তৈরি করে সেইখান থেকে ঝুলে যাব। তো সেই ভাইপো গায়েব হয়ে গেছে, শোনা গেছে বা যেটা মিডিয়াতেও রিপোর্ট হয়েছে, এই ভাইপো কালকে এসেছিল দিল্লিতে, এয়ারপোর্টে এসেছিল, কিন্তু এসেই বুঝেছে হাওয়াটা বড্ড খারাপ। ওইখানে যদি যাওয়া যায় তাহলেই ঘপাত করে সিআইডি তুলে নেবে। কেন ভাইপোর এরকম মনে হচ্ছে কেননা তার আগেই গতকালই আপনাদের জানিয়েছিলাম যে কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেপ্তার অভিষেক, সিআইডি তৎপরতায় জল্পনা তুঙ্গে। যেহেতু 3টে নোটিশ ফেল করে গেছে, সুতরাং সিআইডি যেটা ইনভেস্টিগেটিং অথরিটি, তাদের কাছে পুরো অথরিটি আছে, তারা অলরেডি এর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে নিতে পারবে এবং যে মুহূর্তে যেখানে ভাইপোকে পারবে ঘেঁটি ধরে তুলে নিয়ে যাবে। ফলে ভাইপো বুঝে গেছে হাওয়া বড্ড খারাপ। এখন হেরে গেছে ঠিক আছে, কিন্তু সিস্টেমে তো এখনও ভাইপোর লোকজন আছে, তারাই বোধহয় খবর টবর পাঠিয়ে দিয়েছে। ফলে ভাইপোর আর সাহস হয়নি গতকাল কলকাতায় পা রাখার। কেননা ভাইপো যেটা চোখ রাখছিল সেটা হচ্ছে আজকের একটা মামলার দিকে। কল্যাণ ব্যানার্জি এই মামলায় উকিল ছিল ভাইপোর, কিন্তু সেটা নিয়েও একটা গণ্ডগোল হয়েছে, সেটা একটু পরে বলছি। কিন্তু আজকে যে মামলাটা ছিল, এই যে সিআইডি মমতা ব্যানার্জির অফিসে আর অভিষেক ব্যানার্জির অফিসে রেড করেছিল, এই রেড করাটা নাকি অন্যায় হয়েছে, সুতরাং এটাকে তো খারিজ করতেই হবে। এর পাশাপাশি সিআইডি যে কেসটা করছে সেই কেসটাকেও খারিজ করে হবে, এরকম একটা পিসির বাড়ির আবদার নিয়ে ভাইপোর উকিলরা পৌঁছে গিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে। আর পড়বি তো পর, মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের সামনেই পড়তে হয়েছে। মনে আছে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে? এই সেই বিচারপতি যিনি মমতার মামলার বিচার করছিলেন আর ছ্যাঁচড়ামি করে মমতা চূড়ান্ত রকমের অপমান করেছিলেন সম্মানীয় এই বিচারপতিকে, এবং তাতে ক্ষুব্ধ হয়ে মাননীয় কৌশিক চন্দ্র এই মামলা ছেড়ে দেন, কিন্তু তার আগে মমতাকে 5 লাখ টাকা জরিমানা করেন। তো সেই নির্লজ্জ মমতার ভাইপো হচ্ছে অভিষেক, তার মামলাটাও পড়েছিল মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এবং তিনি সমস্ত কিছু শুনে টুনে স্পষ্টভাবে জানিয়ে দেন যে ভাই রেহাই দেয়া, রক্ষা কবচ দেওয়া, মামলা খারিজ করা এইসবের তো কোনো ব্যাপার নেই, একমাত্র জিনিস হচ্ছে তোমাকে সিআইডি জেরা তোমাকে ফেস করতে হবে। কিন্তু মাননীয় বিচারপতিও বুঝে গিয়েছিলেন যে যদি অভিষেককে এখন এইভাবে বলা হয়, এই মালটা যে ধরনের ফেরেববাজ, এই মালটা যেরকম ক্রিমিনাল মনস্ক, এ সহজে দিল্লি থেকে আসবে না, ওখান থেকে বাইরে পালাবার হয়তো চেষ্টা করতে পারে, আর সেই জন্য একে টোপ দিয়ে ডেকে আনতে হবে। না হলে এই সিআইডি টিমকে আবার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে এই ফেরেববাজটাকে তুলতে দিল্লি অবধি যেতে হবে, ওখানে অনেক হয়রানি হবে, কী দরকার আছে, তার থেকে মালটাকে ডেকে নিয়ে আসতে হবে। আর সেই জন্য পরিষ্কারভাবে বলে দেয় যে অভিষেককে জেরার ফেস তো করতেই হবে, আজকে বিকেল 6টা অবধি টাইম দিচ্ছি, তার মধ্যে তুমি ভাই জেরা ফেস করো, কিন্তু এই অভিষেক ব্যানার্জিকে এখন অ্যারেস্ট করা যাবে না। কিন্তু এই কথাটা শুনে সিআইডির যারা টিম আছে তারা এর প্রবল রকম বিরোধিতা করেন, বলে যে 3খানা নোটিশ ফেল করেছে, যার বিরুদ্ধে আমাদের সলিড এভিডেন্স উঠে এসছে, এবং সবথেকে বড় কথা এই মালটাকে হেফাজতে না নিলে কিভাবে আমরা তদন্ত এগোবো।
অনেকক্ষণ বাকবিতণ্ডা চলে, কিন্তু মাননীয় বিচারপতি ঠিক করেন যে না, আপাতত অভিষেককে কোনো অ্যারেস্ট করার জায়গা নেই, অ্যারেস্ট করতে দেওয়া যাবে না, মালটাকে আসুক, আগে জেরাটা ফেস করুক, তারপর পরবর্তী স্টেপ দেখা যাবে এবং পরবর্তী হিয়ারিংয়ে ঠিক হবে। অর্থাৎ ব্যাপারটা স্পষ্ট, অভিষেক যেটাতে ভয় পাচ্ছে, ভাইপো যেটাতে ভয় পাচ্ছে, সেটার একটা বাস্তবতা আছে। কেন? জানে তো, ক্রিমিনাল মাইন্ড তো, জানে অপরাধটা করেছে, এই অপরাধের জন্য তাকে জেলে যেতেই হবে। এবং বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা যেটা বলছে, এই ধরনের অপরাধের জন্য মিনিমাম 10 বছরের জেল হবে। আর ভাইপোর নামে এর পরপর যা যা কেস আসছে, একবার জেলে ঢুকলে আর ভাইপো সোনার বেরোনো হচ্ছে না, ও বহুদিন এখন জেলে থাকতে হবে। সুতরাং এই যখন তর্ক বিতর্ক চলছে, তখনই আমরা দেখলাম ব্রেকিং নিউজের মতো মিডিয়াতে আছড়ে পড়লো এই নিউজটা। কল্যাণ ব্যানার্জি, এখন তো তৃণমূল বলে আর কিছুই নেই, সবাই ভাগলবা, যে যেদিকে পাচ্ছে পালিয়ে যাচ্ছে, যে এই চোর পিসি ভাইপোর সঙ্গে আর কিছুতেই থাকা যাবে না। তার মাঝখানেও কল্যাণ ব্যানার্জি একদম ডাঁটোর মতো লেগেছিল। আসলে মমতার পাড়াতেই থাকতে হয়তো এখনো বোধহয় কল্যাণের সাহস হয়নি মমতার এগেনস্টে যাবে, বা অন্য কোনো হিসাব নিকাশের ব্যাপার আছে, জানা নেই সেটা। কিন্তু সেই কল্যাণ ব্যানার্জি বোমা ফাটিয়ে দিল যে এই ভাইপোর কেস আর লড়বে না, এবং ভাইপোর সমস্ত মামলা ছেড়ে দিচ্ছে। কেন? শুধু কল্যাণ নয়, কল্যাণের বেটা শীর্ষণ্য ব্যানার্জি, তিনিও নাকি এর মামলা লড়বেন না। পরবর্তীকালে ব্যাপারটা ক্লিয়ার হলো, এই ভাইপো সব জায়গাতেই তো সবাইকে চাকর বাকর মনে করে, তো সেটা করতে করতেই এখন ওই মালিকের পর্যায়ে পৌঁছে গেছে। এবং যারা এই তোলামূল কংগ্রেসটা করতো, পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানিটা করতো, তারা এটা মেনে নিয়েই করতো। কিন্তু ভাইপো ভুলে গেছে যে ভাই, আমি এই যে মালিকগিরিটা করতাম, এটা যখন আমরা ক্ষমতায় ছিলাম, আপাতত তো ক্ষমতায় নেই আমরা। সুতরাং সেই জায়গা থেকে এখন এই যে বেয়াদবিটা, এটাকে আমাকে বন্ধ রাখতে হবে। না, ভাইপো যেটা কালকে করে, একটা মেসেজ পাঠিয়ে দেয় কল্যাণ ব্যানার্জিকে এবং তার ছেলেকে, না সম্ভবত তার ছেলেকেই পাঠিয়েছিল, যে এই মামলায় আমার হয়ে আইনজীবী হিসেবে কাজ করবেন অয়ন, বলে অয়ন ভট্টাচার্য না কি নাম, তিনি এটাতে আইনজীবী হিসেবে থাকবেন। এখন সাধারণত আইনজীবী বদল তখনই করা হয় যখন আমার যে এক্সিস্টিং আইনজীবী আছেন তার উপর আর ভরসা রাখতে পারছি না। তার মানে দলটা যেভাবে ভাঙছে, এই অভিষেক কি আর কল্যাণ ব্যানার্জিদের উপর আস্থা রাখতে পারছে না? নাকি যেটা মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সাহেব বলতেন, সেইটাই কল্যাণের ক্ষেত্রে প্রযোজ্য? ভাইপো জানে যে এইসব কেসে কল্যাণের বাঁচাবার ক্ষমতা নেই, কল্যাণ উকিল হিসেবেই সেরকম নয়। যাই হোক, যেটাই হোক, সেটা নিয়ে একটা টাসেল শুরু হয়ে গেছে এবং সেই জায়গা থেকে কল্যাণ আর ভাইপোর লড়াইটা লড়বে না, এই কথাটা বলে দিয়েছে। মানে এখানেও একটা ড্রামাটিক সিচুয়েশান হয়েছে। এরপর আমরা দেখলাম যে ফাইনালি ভাইপো টুকটুক করে কলকাতা বিমানবন্দরে নামলো, আর সেখানে ওই সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়তে হলো যে, চোর ভাইপো, তুমি সইটা অবধি চুরি করেছো কেন, জবাব দাও। ভাইপোর মুখে আর জবাব ছাড়ছে না। তারপর ভাইপো 6টা বাজার একটু আগেই, যেটা টাইম তাকে দেওয়া ছিল, টুকটুক করে ভবানী ভবনে পৌঁছে গেছে। এবং সেখানে যে খবর আসছে যে ভাইপোর জন্য 15টা কোশ্চেন সিআইডি কর্তারা রেডি করে রেখেছিলেন, এবং সেটা ভাইপোকে লিখিত আকারে তার জবাবটা দিতে হচ্ছে। ওই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় যেরকম করে লোকে উত্তর দেয়, এই চোর ভাইপোকে তো কোনো বিশ্বাস নেই, আজকে এটা বলে কালকে আবার কথা ঘুরিয়ে নিতে পারে মহামান্য হাইকোর্টের সামনে, কারণ এগুলো সবই তো আবার হাইকোর্টে প্রেস হবে, এবং সেখানেই তো ভাইপোর শাস্তির ব্যবস্থাটা একদম এনশিওর করা হবে। সুতরাং সেই জায়গা থেকে তাকে লিখিতভাবে দেওয়া হচ্ছে। এইসব যখন এদিকে চলছে, এদিকে একের পর এক, ওই বললাম না, ত্রিশূলের মতো, খাঁড়ার মতো নেমে আসছে ভাইপোর দিকে, এত পাপ করেছে। ফার্স্ট যে আজকে একটা ব্রেকিং নিউজটা সামনে এলো, ভাইপো যে সেবাশ্রয় বলে জিনিসটা চালাতো, স্কিমটা চালাতো, সেটা আসলে স্ক্যাম। ডায়মন্ড হারবারে মাটি খুঁড়তেই কোটি কোটি টাকার ওষুধ বেরোচ্ছে। কোথা থেকে এলো এই ওষুধ, যেটা গরিব মানুষের পাওয়ার কথা ছিল, সেটা মাটির তলায় ভাইপো বাহিনী পুঁতে দিলই বা কেন? এমনিতেই তো সেবাশ্রয়টা একটা ঢপের চপ। যদি সেবাশ্রয় ভাইপোর মতো লোককে করতে হয়, তার মানে এটা প্রমাণিত হচ্ছে তার যে পিসি মমতা ব্যানার্জি, যে স্বাস্থ্য দপ্তরটা গত 15 বছর ধরে আগলে রেখেছে, সে একটা অপদার্থ ব্যর্থ, তার দ্বারা কিচ্ছু হবে না, ভাইপোর একটুও ভরসা নেই, সেই জন্য তাকে আলাদা করে সেবাশ্রয় চালাতে হচ্ছে। আবার সেবাশ্রয়ে যে ডাক্তারগুলো আসছে, সেই ডাক্তারগুলো কোথা থেকে আসছে? সরকারি হাসপাতালের পরিষেবাকে ব্যাহত করে ভাইপোরের ফেরেববাজি চলেছে ভোট কেনার জন্য, সেটা নিয়েও মানুষের মনে প্রশ্ন আছে। আর সবশেষে এই ওষুধ কেলেঙ্কারির কথা আসছে, মানে ভাইপো এই যে কিছুদিন আগে শরাব কেলেঙ্কারি এসেছিল, মদ কেলেঙ্কারি এসেছিল, এবার ওষুধ কেলেঙ্কারি ভাইপোকে ঘিরে ধরছে। অর্থাৎ ভাইপোর হালুয়া টাইট হচ্ছে। এখানেই ভাইপোর অশান্তির শেষ নয়, আর একটা ভাইপোর জন্য দুঃসংবাদ চলে এসছে। আর এক বিজেপি শাসিত রাজ্য, আর একটা বাঙালি রাজ্য থেকে, ত্রিপুরা থেকে ভাইপোকে সেখানকার আদালত নোটিশ পাঠিয়েছে, সেখানে সশরীরে হাজিরা দিতে হবে।
আসলে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনে জেতার পর 2021-এ মানে চুরি করে জেতার পর বললে ভুল হবে, চুরি করে জেতার পর এই ভাইপোকে প্যাক কোম্পানি, যেটা আইপ্যাক নাম, সেই কোম্পানি স্বপ্ন দেখিয়েছিল যে ভাইপো এবার তোমাকে সর্বভারতীয় নেতা করে দেবো, তোমার পিসিকে প্রধানমন্ত্রী করে দেবো। তো সেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে ভাইপো এসব যে ছোটো ছোটো রাজ্যগুলো আছে, গোয়া, ত্রিপুরা, এই সমস্ত জায়গায় ছুটে গিয়েছিল। আর যেহেতু ত্রিপুরার মানুষ বাংলাটা বোঝে, এই ভাইপোর সঙ্গে থাকা ডেপো কিছু এঁচড়ে পাকা ছেলেকেও নিয়ে গেছিলো, তারা ওখানে গিয়ে তাণ্ডব নৃত্য করার চেষ্টা করেছিল। ভালো করে পুলিশ স্যাটা ভাঙা সেখানে কাজ করেছে। আর সেইটা নিয়ে ভাইপো আবার তাবড়াতে গিয়েছিল, তখন তো দম্ভ একদম আকাশ ছুঁয়ে ফেলছিল। আর সেই সব করতে গিয়েই পুলিশের আইন কানুন সমস্ত কিছু ভেঙে দিয়েছে। সেটা নিয়ে ভাইপোর বিরুদ্ধে তদন্ত হচ্ছিল এবং হাইকোর্টে সেখানকার কোর্টে মামলাও হয়েছে। কিন্তু ভাইপোর এতখানি ঔদ্ধত্য কোর্টকে মানে না। ওই বলে না যে বিজেপির অফিস থেকে বিচারপতিদের রায় লিখে দেওয়া হয় আর সেটা তারা পড়ে। তো সেই ভাইপো মহামান্য আদালতকেও মানতে চাইছিল না। ফলে সেইখান থেকে কলকাতার আলিপুর আদালতে একটা নোটিশ এসছে যে এটা অভিষেক ব্যানার্জির হাতে পৌঁছে দিতে হবে। আদালত বলেছে যাও ভাই অভিষেক ব্যানার্জিকে দিয়ে এসো, যদি না পাও তার বাড়ির দরজায় চিপকে দিয়ে আসবে। তো ওদের দলে একটা ওই 3.5 বছরের জেল খাটা আসামি আছে, সেই মালটাই নোটিশটা নিয়েছে। মানে সিআইডির গেরো পেরোতে না পেরোতেই এবার ত্রিপুরাতে গিয়ে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে, তারপর তো ইডি মামলা আছে। এইসব যখন চলছে তখন আর একটা খবর চলে এসেছে। রাজনৈতিক বশ সবই জানতেন পুলিশের কাছে দাবি জাহাঙ্গীরের, সামান্য দর্জি থেকে কালা সাম্রাজ্যের অধিপতি জাহাঙ্গীর। ভাইপোর ডান হাত, দুটো হাতই তো ধরা পড়ে গেছে। বাঁ হাত শওকত মোল্লা, এনআইএ তুলেছে। ইন্টারন্যাশনাল কী সব ফেরেববাজি, চুরি চামারি, ডাকাতি করেছে, তার তদন্ত হচ্ছে। আর এই যে আরেকজন রয়েছে শওকত মোল্লা, যে দেশ ছেড়ে পালাবার চেষ্টা করেছিল, সেই মালটাও কিন্তু ধরা পড়েছে। এবং তাকে যে ইন্টারোগেশন করা হচ্ছে নেপাল সীমান্ত থেকে ধরে আনার পর, সেইখানে জাহাঙ্গীর নাকি হদদ করে সবটা বমি করে দিয়েছে। যে এই সমস্ত কিছু তার রাজনৈতিক বশের জানা আছে এবং তার অঙ্গুলি হেলনই হয়েছে। এখন রাজনৈতিক বশটা কে না, গেস করার জন্য কোনো পুরস্কার মূল্য নেই এটার জন্য। আমরা তো পরিষ্কারভাবেই জানি, গোটা বাংলা জানে যে গোটা দক্ষিণ 24 পরগনার সাম্রাজ্য ভাইপো দুটো ফেরেববাজকে দিয়ে চালাতো, একদিকে শওকত, একদিকে জাহাঙ্গীর। তাহলে শওকত আর জাহাঙ্গীর যখন ধরা পড়েছে, আগেই আপনাদের বলেছিলাম কান টানা হয়েছে, এবার মাথা অবধি পৌঁছবে। সেই মাথা তার যে ভাইপো, এটা নিয়ে কোনো রকম কারোর মনে কোনো সন্দেহ নেই। অর্থাৎ সব মিলিয়ে এইবার ভাইপোর রগরানির দিন শুরু হলো। এখানে এখন সিআইডি ফেস করতে হচ্ছে, যদিও তাকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু বলা যায় না সেখানে কোথা থেকে কি হয়ে যায়। এই ভাইপোর কথায় যদি অসঙ্গতি পায়, আজকের রিপোর্ট তো পুরোপুরি এবার কোর্টে পেশ করা হবে, সেখানে আদালতই নির্দেশ দিয়ে দেবে তুলে নাও মালটাকে। এরপর আপনাদের মনে আছে বিধাননগর থানার সাইবার ক্রাইম থানার ওই ভাইপোর উস্কানিমূলক বক্তব্য। এরপর নিশ্চয়ই মনে আছে 15 তারিখ ইডি দেখেছে, এর মাঝখানে মদ কেলেঙ্কারি সামনে এসছে, আবার ত্রিপুরা থেকে ডাক, ভাইপো যাবে তো কোন দিকে যাবে। এবার অবস্থাটা ভাবুন, ওই যে বলি না পাপ কারোর বাপকে ছাড়ে না। একদিকে দল ভেঙে টুকরো টুকরো হচ্ছে, দলের যে ফান্ডটা আছে সেটাও ভ্যানিশ হয়ে যাচ্ছে, দলের নেতারা কেউ শুনছে না, ওখানে গিয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর পা ধরেও খুব একটা লাভ টাভ হচ্ছে না। আর এদিকে একটার পর একটা তদন্তে ক্রমশ ভাইপো ঘিরছে। ফলে ভাইপোমণি আর পিসিমণির সময়টা বড্ড খারাপ যাচ্ছে। তবে সময় খারাপের কি হয়েছে, এই তো সবে শুরু হয়েছে। যে পাপ গত 15 বছর ধরে পিসি ভাইপো মিলে করেছে, সুদে আসলে তার তো হিসেব হবেই। এবং ভাইপো আর পিসির এখন অনেক কিছু দেখা বাকি আছে। কি বলবেন আজকের মহামান্য কলকাতা হাইকোর্টের এই পরিস্থিতি তৈরি করে দেওয়া এবং একদম কায়দা করে ভাইপোকে নিয়ে এসে বাঘের মুখে, সিআইডির মুখে ফেলে দেওয়া মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রর এই যে বুদ্ধি খাটানো সেইটা নিয়ে, এবং তারপর ভাইপোকে সিআইডির এই রগরানি শুরু করা নিয়ে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।